ঘণ্টাখানেক পরেই বাংলাদেশ দল মাঠে নামছে এবং তারা মুখোমুখি হতে যাচ্ছে 2 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এবং এই 2 ম্যাচ শেষ করে বাংলাদেশের পাকিস্তান সফর করার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ 5টা টি-20 ম্যাচ খেলবে। এবং ভারত পাকিস্তানের সংঘর্ষ, সংঘাত এবং যুদ্ধের কারণে সূচিতে পরিবর্তন এসছে। যতটা আমরা জেনেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা নতুন সূচি পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণাটা দেওয়া হয়নি যে সেই সূচিটা আসলে কি এবং সেই সফরটা বাংলাদেশ দলের কবে হতে যাচ্ছে। সেই প্রসঙ্গে আলোচনা থাকছে আন্ডার-19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে। সেই আলোচনাও করবো আমরা 71-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সংগঠক ও বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, এবং আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আপনাদের তিনজনকে 71-এর মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ইশতিয়াক আহমেদ আপনাকে দিয়ে। ঠিক এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ খেলবে 2 ম্যাচের টি-20 সিরিজ, এবং এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ ঢুকছে এমনটা আসলে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই সিরিজটার গুরুত্ব আপনার কাছে কি? সংযুক্ত আরব আমিরাত তো প্রতিপক্ষ হিসেবে দুর্বল, সেটা তো। ধন্যবাদ ফাহিম। অনেকদিন পরে আমরা আলোচনা করছি খেলার মাঠ নিয়ে, জি, ক্রিকেট নিয়ে, ক্রিকেট প্রবলেম নিয়ে। আমরা এতদিন আলাপ করছিলাম হোয়াট ওয়াজ হ্যাপনিং আউটসাইড অফ দ্য ফিল্ড। বাট ইয়েস, আইল এগ্রি উইথ ইউ যে প্রতিপক্ষ দল হিসাবে খুব শক্তিশালী দল না হলেও ইটস এন ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল টিম। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশে যদি আরেকটু প্রতিপক্ষ দল যদি আরেকটু শক্ত হতো, বেটার হতো। এই জন্য আমি ইউএইকে খাটো করে দেখছি না। ইউএর কাছে কিন্তু আমরা আগে পরাজিত হয়েছি, বাট এখন এই মুহূর্তে বাংলাদেশ কুড ডু ওয়েল টু প্লে অ্যাগেন্স্ট স্ট্রঙ্গার অপোজিশন। আর কতখানি যৌক্তিক এই সফরটা ইন টার্মস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, সেটা আমার কাছে একটুখানি আমি এই ট্যুরটা মূলত আয়োজন করার আর একটা কারণ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার আগে এটা ছিল আসলে প্রস্তুতিমূলক সিরিজ বাংলাদেশের। প্রস্তুতি সিরিজ। আমি মনে করি যে ইউএইতে গিয়ে ইউ ডোন্ট টেস্ট ইয়োর সেলফ, আমার মনে হয়। বাট ইয়েস, একদিক দিয়ে কিছু কিছু প্লেয়ার হয়তো বা এটাকে সেই সুযোগ হিসাবে নেবে যারা একেবারেই অফ ফর্ম। ফর ইনস্টেন্স আর ক্যাপ্টেন হিমসেলফ, রাইট। তো আমার মনে হয় যে ইয়েস, দের উইল বি সাম প্লেয়ার্স হু উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট। অ্যান্ড ইয়েস, একটা জেতার মোমেন্টামটাও দরকার, সেটা আশা করি। We should not take anything for granted. আমরা জিম্বাবুয়ের সিরিজটাও দেখেছি, with Bangladesh anything can happen any day, সেটাও we know. তো বাট আই থিঙ্ক নেগেটিভ পজিটিভ দুইটাই আছে, আমি দুইটাই দেখছি। বাট আই স্টিল থিঙ্ক দ্যাট বেটার অপোজিশন উড হ্যাভ বিন বেটার। রাইট। এবার যদি আমি একটু ইমরোজ আহমেদ আপনার কাছ থেকে শুনি যে পাকিস্তান সফরের আসলে লাস্ট আপডেটটা আসলে কি? এতটুকু আমরা জানি যে গভর্নমেন্টের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রিন সিগন্যাল পেয়েছে এই সফর করার ক্ষেত্রে, কিন্তু এখনো সূচি প্রকাশ করা হয়নি বিসিবির পক্ষ থেকে, এবং বাংলাদেশ দল যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে তো এক ধরনের ধোঁয়াশা তাহলে থেকেই যাচ্ছে। ফাইন, ধন্যবাদ ফাইম। এর সাথে আরো একটা জিনিস আছে, কিন্তু খেলার শিডিউলগুলো ছিল লাহোর এন্ড ফয়সালাবাদ, রাইট? ইফ ইউ রিমেম্বার, ফয়সালাবাদে 2টা খেলা, লাহোরে 3টা খেলা। বোথ দি স্টেটস আর ভেরি নেইবারিং স্টেট অফ ইন্ডিয়া, বর্ডারিং এরিয়া। তো এটাও একটা কনসার্ন, কিন্তু যদি সামথিং ব্রেকস আউট, সে এত কাছাকাছি এখানে থেকে এখানে কিভাবে হবে? ইফ ইউ রিমেম্বার আইপিএল এর খেলাটা যেটা ধর্মশালাতে চলছিল দিল্লি আর পাঞ্জাবের ভিতরে, সেটাও কিন্তু তারা শিফট করেছে বিকজ অফ বিং ক্লোজ টু দি বর্ডার। তো এই সমস্ত অনেকগুলো কারণ আছে, এবং সেটার প্রথম ধাপে যে কারণটা হয়েছে, সরকার যেতে বলেছে ব্যবস্থা করে আপনারা যান, যে কোনো কিছু যা যা দরকার আপনারা আয়োজনে দেখে নেন। তো সেই জায়গায় হচ্ছে ক্রিকেট অপারেশনের যে ডাইরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম, হি ইজ অলরেডি দেয়ার ইন ইউএই। প্রেসিডেন্ট যাচ্ছেন আর 2 দিন পরে, ফারুক আহমেদ। যাওয়ার কারণটা হচ্ছে মোটামুটি প্লেয়ারদের সাথে একটু কথা বলা, যে প্লেয়াররা যেতে ইচ্ছুক কিনা। ইচ্ছুকের থেকে হচ্ছে প্লেয়ারদেরকে তো জোর করে কোথাও পাঠানো যায় না। সামবডি মাইট রিফিউজ। ইফ ইউ রিমেম্বার, মুশফিক কোনো এক সময় একবার খেলাতে যায় নাই। And that's depend on the players how they react to the situation, and you can't force anyone. তো ওই জায়গাটাও একটা কথা আছে। তার সাথে বিদেশি কোচিং স্টাফ আছে। If they refuse to go, then you are in dilemma of what to do. এরকম যে কিছু একটা আভাস পাওয়া গেছে তেমনটা না, বাট একটু সিচুয়েশনটা ইজ সাচ যে সবাই সম্মতির প্রয়োজন আছে। এবং সেই কারণে বোধহয় আমি যতটুকু জানি, আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, উনি অলরেডি স্পোকেন টু দি পিসিবি প্রেসিডেন্ট Mohsin Khan, I think. Mohsin Naqvi. Naqvi, he is also coming to UAE just to give confidence to the team and to the players যে সবাই যাচ্ছে। এখন
পিএসএলও শুরু হয়ে যাচ্ছে। তো পিএসএলে যখন বিদেশি প্লেয়াররা যদি আসে, তারা যদি কমফোর্টেবল থাকে অ্যান্ড ইফ ইট গোজ ওয়েল, বিকজ আমাদের যাওয়ার কথা নট বিফোর 25th, রাইট, তো মাঝখানে একটা ব্লক টাইমিং আছে, এবং যে সময় পিএসএল এর খেলাগুলো আসলে হবে, সুতরাং পরিস্থিতি দেখারও সুযোগ বোধহয় আছে। সুযোগ একটা থাকাতে হয়েছে, যেটা যে প্লেয়াররা যদি কেউ মানে ডাবল মাইন্ডেড থাকে, যাচ্ছি কি যাচ্ছি না, তারাও কিন্তু দে ক্যান ডিসাইড, এবং সেই কারণে কনফিডেন্সটাও প্রয়োজন, এবং সেই কারণে হচ্ছে পুরা পরিস্থিতির মূল্যায়নটা প্রয়োজন। সরকার মূল্যায়ন করেছেন, সরকারের ইনস্ট্রুমেন্ট যা আছে পাকিস্তানে, আমাদের এমবেসি, আমাদের গোয়েন্দা সংস্থা, সবকিছু মিলিয়ে সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে। বাট সিচুয়েশনটা যেই রকম, সেই জায়গায় প্লেয়ার এবং কোচিং স্টাফ, তাদের তো কিছু সম্মতির প্রয়োজন আছে। ডেফিনেটলি এই ব্যাপারে যদি আমরা আরেকটুখানি শুনি এমএম কাসার আপনার কাছ থেকে, দুটো বিষয়, একটা হচ্ছে যে পাকিস্তান ট্যুর, এবং আরেকটা হচ্ছে যে আমাদের দুজন প্লেয়ার নাহিদ রানা এবং রিশাদ হোসেন, তারা আমরা আজকে সকালে জানতে পারলাম যে তারা আসলে এয়ারপোর্টে 2 রাত কাটিয়েছেন, এয়ারপোর্টের হোটেলে তারা 2 রাত কাটিয়েছেন, তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। সেই ঘটনাটা আসলে কি কারণে ঘটেছিল, মানে আপনি কি জানেন এই বিষয়ে, এবং পাকিস্তান ট্যুরে আসলে বাধা আসলে কোন কোন ক্ষেত্রে? রিশাদ এবং রানার ব্যাপারটা প্রথমে যদি বলি, সেটা খুব সম্ভবত তাদের ট্রানজিট ভিসা নিয়ে কোনো একটা জটিলতা তৈরি হয়েছিল। তারা গিয়েছিলেন পিএসএল, এবং পিএসএল এ তারা সবগুলো ম্যাচ খেলতে পারেননি। কারণটা হলো যে আপনি জানেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যুদ্ধ পরিস্থিতি না, যুদ্ধ হয়েছিল ওখানে। তো এমন পরিস্থিতিতে পিএসএল যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা দেশে ফেরার জন্য এসেছিলেন, এবং তাদেরকে স্পেশাল একটা প্লেনে করে আপনার দুবাইতে পাঠানো হয়েছে, এবং দুবাই থেকে আরেকটা প্লেনে করে তারা ঢাকায় এসেছেন। সবকিছু মিলে খুব সম্ভবত ট্রানজিট, সেই সময়টা ট্রানজিট ভিসা সংক্রান্ত কোনো একটা জটিলতা ছিল, যেখানে খুব আমার কাছে মনে হয় এখন পর্যন্ত কংক্রিট আমার কাছে রিপোর্ট নেই, তাদের পাসপোর্টে সম্ভবত কোনো একটা সিল টিল পড়ে নেই, এরকম একটা জটিলতা ছিল। ইন দি মিন পিরিয়ডে তারা যখন বাংলাদেশে এসে গিয়েছেন এবং আবার দুবাইতে গিয়েছেন, তখন সেখানে ইমিগ্রেশন তাদেরকে আটকে ছিল। বাট আমার কথা হলো যে এই ধরনের জটিলতা যদি তৈরি হয়, তাহলে সেখানে যে ম্যানেজার ছিলেন দলের সঙ্গে, তিনি কি করেছেন? তিনি, আমি মনে করি যে তার উচিত ছিল যে তাৎক্ষণিকভাবে এই বিষয়টার সমাধান করার। আমি জানি না যে তারা কি সিদ্ধান্তটি নিয়েছেন সেই সময়, যে 2 দিন তাদেরকে আপনার এয়ারপোর্টের মধ্যেই থাকতে হয়েছে। তো এই জটিলতাটা আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি হয়তো তারা জানাবে যে কি সমস্যা হয়েছিল। বিসিবি যদি দ্রুত একটা এই বিষয়ে একটা আমাদেরকে একটা ব্রিফ করতে পারে বা একটা প্রেস রিলিজও দিতে পারে, তাহলে হয়তো ধোঁয়াশাটুকু কেটে যাবে। আরেকটা বিষয় একটু যোগ করি, ইমরোজ ভাই অনেক কথা বলছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন কিন্তু যদি প্লেয়াররা যেতে চায়, যদি বিদেশিরা আসতে চায়, বা বাংলাদেশের যে বিদেশি ক্রিকেট আপনার যারা কোচিং স্টাফ রয়েছেন, তারা যদি যেতে চান, তো এত যদির মধ্যে থেকে আপনি এই ট্যুরটা কেন করছেন? আপনি বলেন যে আপনি যুদ্ধ পরিস্থিতি থেমে গিয়েছে, সিজফায়ার হয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কি পুরোপুরি সমাধান হয়েছে? না, সেটা হয়নি, কিন্তু মাঠে তো খেলাও আবার গড়াচ্ছে। পিএসএল এর খেলা যদি হয়, আইপিএল এর খেলা যদি হয়, তাহলে আসলে বাইল্যাটারাল সিরিজ কেন? কিন্তু সবকিছুর মধ্যেও আপনাকে পরিস্থিতিটা অবজার্ভ করতে হবে যে এই মুহূর্তে আপনি ক্রিকেট খেলবেন নাকি আপনি যুদ্ধ পরিস্থিতি সামাল দিবেন। আমি আপনাকে শুধু বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক খেলোয়াড় হয়তো যেতে চাইবেন, অনেক খেলোয়াড় যেতে চাইবেন না, কিন্তু কয়জন সাংবাদিক যেতে চাইবেন আপনি সেই খোঁজটা একটা, কারণ হচ্ছে পাকিস্তান সুপার লিগ কভার করতে গিয়ে 2 জন সাংবাদিকও সেখানে আটকে গিয়েছিলেন। আর যুদ্ধ, আমার কাছে মনে হচ্ছে যে হয়তো যুদ্ধ সিজফায়ার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি এখন পর্যন্ত রয়েছে। আমরা এখনো শুনছি যে বর্ডার এলাকায় আপনার 2 দেশের মধ্যে কিন্তু আপনার বৈরিতা এক ধরনের চলছে। সো এই ইন দি মিন পিরিয়ডে আপনি কেন একটা দলকে পাঠাতে চাইছেন? আমি জানি না সরকার যে কারণে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমি জাস্ট শুধু আমার কথার প্রেক্ষিতে একটা যোগ করি, সেটি হলো যে এখন পর্যন্ত যুদ্ধ থামার পর, সো কল্ড সিজফায়ারের পর, আপনি কি দেখেছেন যে ইউরোপ অথবা কোনো বড় দেশের, উন্নত কোনো দেশের আপনার রাজনীতিবিদ অথবা কোনো সরকার প্রধান অথবা কেউ পার্টি প্রধান অথবা কেউ কি গিয়েছেন পাকিস্তান বা ভারতে? না, সেটা কাসার ভাই যায়নি, কিন্তু পাকিস্তানের কথা বলছি। কিন্তু আবার এটাও ঠিক যে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু পাকিস্তানে গিয়েছে, বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু ইন্ডিয়াতে আসে, সবাই জানেন, কিন্তু আবার অনেকে এসেছে। এবং আমি আরেকটা কথা যোগ করি, সেটি হলো যে এখন পর্যন্ত পাকিস্তানে কিন্তু আপনার ইউরোপের প্রায় সবগুলো দেশের আপনার তাদের নাগরিকদের ব্যাপারে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমি বেশি দূর যাব না, শুধু একটা উদাহরণ দিই, সেটি হলো যে পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো চীন। চীনও কিন্তু তাদের নাগরিকদের সেই দেশে সতর্কতা জারি করেছে। রাইট, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব, তার আগে একটা বিরতি আমাদেরকে নিতে হচ্ছে। আমরা বিরতির আগে একটু জাস্ট বলা, সেটা হচ্ছে যে কনসার্ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা সত্যি, এবং আমরা সবাই এটা নিয়ে অনেক কনসার্ন। বাট পরিস্থিতির মূল্যায়নটা আসলে আমি খেলোয়াড়দের পক্ষ থেকে বা অর্গানাইজারের পক্ষ থেকে যেভাবে দেখছি, যারা সামরিক বিশেষজ্ঞ তারা অন্যভাবে দেখছেন, যারা পলিটিশিয়ান তারা অন্যভাবে দেখছেন। তো আমার মনে হয় ইটস নট ফুললি রিস্কি ইয়েট, বাট যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আনপ্রেডিক্টেবল না, এখন ইট ইজ প্রেডিক্টেবল, ইটস এ কোয়াইট টাইম। এবং এই যুদ্ধের ভিতরে ক্রিকেট কিভাবে ঢুকেছে সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব। বিরতি থেকে ফিরে আমরা সেই আলোচনাটা করব। আপনারা দেখছেন 71-এর মুখোমুখি, থেকে এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচে ফিরে আসছি একটু পর, তখন বাকি প্রসঙ্গে আলোচনা হবে, আশা করি সাথেই থাকবেন।
একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। ক্রিকেট প্রসঙ্গে আমরা আলোচনায় রয়েছি এবং একই সাথে বোধহয় একটুখানি যুদ্ধের আলোচনা আমাদেরকে করতে হয়, কারণ ইন্ডিয়া পাকিস্তানকে নিয়েও আমাদেরকে কথা বলতে হচ্ছে এবং বাংলাদেশের খেলা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বাংলাদেশে এসে সিরিজ খেলার কথা, সুতরাং এই আলোচনায় আমাদেরকে থাকতেই হচ্ছে, কিছু করার নেই। তো এই ব্যাপারে যদি আমি ইশতিয়াক আহমেদ আপনার কাছ থেকে শুনি, মানে রাজনীতি এবং ক্রিকেট, মানে ক্রিকেটে রাজনীতির ঊর্ধ্বে কোনো কিছু না, এবং সেটা দেখা গেল এবারের ঘটনার যেটা হলো যে যখনই আসলে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অ্যাটাক করলো ইন্ডিয়া, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন অ্যাটাক হলো, পাকিস্তান সুপার লিগের ম্যাচ বন্ধ হলো। তখনও কিন্তু আইপিএল এর ম্যাচ হওয়ার কথা, সেটা হচ্ছে ধর্মশালাতে যখন খেলা শুরু হয়ে গেছে তখন পাকিস্তান অ্যাটাক করলো পাঠানকোটে, যেটা 90 কিলোমিটার দূরে ধর্মশালা থেকে, এবং সাথে সাথে আইপিএল এর ম্যাচও বন্ধ এবং 2 টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল। ক্রিকেট তার মানে এটার ভেতরে ঢুকে গেল, এই পরিস্থিতির ভেতরে ঢুকে গেল, এখনো আছে। এশিয়া কাপ সামনে, টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ইন্ডিয়াতে। সো আপনার কি মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর এশিয়া কাপ মাঠে গড়ানো বা সামনের বছর টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হওয়ার কথা, পাকিস্তান আগেই ঘোষণা দিয়ে রেখেছে তারা ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলবে না, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি। তার মানে হচ্ছে রাজনীতি ক্রিকেটের ভেতরে তো পুরোপুরি আসলে আছে। সেই বাস্তবতায় এই অঞ্চলের ক্রিকেট মানে কঠিন সময় পার করতে চলেছে কিনা? নিঃসন্দেহে আমার মনে ইটস লিটল টু আর্লি যে এশিয়া কাপ হবে কিনা, কিংবা আগামীতে 3-4 মাস পরে খেলাগুলো যেখানে হওয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কিনা, টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কিনা, আই থিঙ্ক ইটস আ লিটল টু আর্লি। বাট অ্যাজ অফ নাও আমি মনে করি দুইজনের সাথে আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, দ্য শো মাস্ট গো অন প্রথমত, এবং পরিস্থিতিতে যতটা নর্মাল হিসাবে ধরা যায় এবং গোয়িং ফরওয়ার্ড ইউ নিড টু I'm sure you need to assess the situation, that is right, এবং peace has prevailed, যুদ্ধ থেমেছে। Obviously দুইটা দেশের জন্য দুইটা দেশ চিন্তা ভাবনা করেই করেছে, শিওর একটা এক্সটার্নাল প্রেশার ছিল, বাট হোয়াট হ্যাপেন, বেটার সেন্স প্রিভেইল। এবং আমি মনে করি যে বাংলাদেশকেও যখন এই সিদ্ধান্তটা নিয়েছে যে দেশে বিদেশে পাঠাবে, হু এলস, সবচেয়ে বড় যাদের ডিসিশন নেওয়ার, যাদের চিন্তা করার ব্যাপার সবচেয়ে বেশি, তারাই তো এটাকে সিদ্ধান্ত নিয়েছে। They are trying to look at things in a normal perspective, right, and that is exactly what I think as a layman, that is exactly what it should be. Risk will always be there. এইখানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে দুই বোর্ডের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতেই এগোচ্ছে কিনা? মানে পাকিস্তানে খেলতে যাওয়া, পাকিস্তান সুপার লিগে ক্রিকেটার ছাড়া আইপিএল এ যখন শেষ মুহূর্তে এসে বিশেষ পরিস্থিতিতে মুস্তাফিজকে দলভুক্ত করলো দিল্লি, মুস্তাফিজকেও এনওসি দিয়ে দেওয়াটা, সাকিব আল হাসানকে পাকিস্তান সুপার লিগে ছাড়াটা, ফাইম আসলে পাকিস্তানের যে পরিস্থিতি এর আগে ছিল নিউজিল্যান্ডের উপরে হামলা হওয়ার পরে, তারপরেও কিন্তু বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট টিম টু ভিজিট, ইফ ইউ রিমেম্বার, মহিলা টিম যাওয়ার কথা ছিল, আমরা অনেক আলাপ করেছি। সো বাংলাদেশ কিন্তু একটা ক্যাটালিস্ট হিসাবে কিন্তু এই দুই দেশের মাঝখানে এই যত রকমের ঝামেলা হচ্ছে, আমরা কিন্তু উই কুড প্লে এ রোল দেয়ার, বিগ রোল। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে একটু যদি আপনি খেয়াল করেন, আপনি দেখেন মোস্তাফিজকে আমরা আইপিএল খেলতে দিলাম, রিশাদকে এবং নাহিদ রানাকে আমরা ছেড়ে দিলাম পাকিস্তানে। উই হ্যাভ স্যাক্রিফাইস 3 প্লেয়ার্স আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস। এইটাও কিন্তু একটা সিম্বলিক যে ভাই আমরা কিন্তু ক্রিকেটের জন্য আছি, আপনারা যুদ্ধ বন্ধ করেন, এবং যুদ্ধটার জন্য কিন্তু সবচেয়ে বড় এফেক্টেড দেশ কিন্তু আমরা। খেলাধুলার সাথে ছাড়াও কিন্তু আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা সাংঘাতিকভাবে কিন্তু এফেক্টেড। তা আমাদের যদি এই ছোট্ট রোলে আমরা যদি একটুখানি এটাকে একটু কি বলবো, একটু ডাই ডাউন করতে পারি, ওয়াই নট? ইন্ডিয়া যদি খেলতে পারে আইপিএল, তার মানে তারাও কিন্তু তাদের সরকারের থেকে কিছু একটা কি বলবো সিগন্যাল পেয়েছে যে ওকে ইউ ক্যান গো অ্যাহেড। তার ছাড়া কিন্তু তারা শুরু করবে না। আপনার মনে আছে কিনা আইপিএল সেকেন্ড আইপিএলে কিন্তু তারা দেশের ইলেকশনের জন্য দে টুক দি আইপিএল টু সাউথ আফ্রিকা। তার মানে হচ্ছে সরকারের নির্দেশনা না পেলে তারা করবে না। আমি যদি ওইখান থেকে একটা হিসাবের অঙ্কটা মিলাতে যাই, তাহলে প্রবাবলি দেয়ার উইল বি এ কোয়াইট টাইম ফর সাম ডেজ। এই সময়টা যদি আমরা এই খেলাতে ফিরতে পারি, ইউ নেভার নো যে থিংস কুড ডাই ডাউন। তারা বসছে টেবিলে, তারা বলছে তারা আলাপ করবে, কি আলাপ করবে? যুদ্ধবিরতি নিয়ে আলাপ করবে না, যুদ্ধবিরতি হয়েছে। তারা আলাপ করবে সন্ত্রাসী যে কাজগুলো হচ্ছে এটা মিনিমাইজ কিভাবে করা যায়, এটা নিয়ে আলোচনা করবে, অন্য কিছু না। তাদের কিন্তু রিলেশন এখনো উন্নতি হচ্ছে না, বাট সেই জায়গায় ক্রিকেটটা ক্যান প্লে এ বিগ রোল। আপনি যেটা বলছিলেন, যেরকম এশিয়া কাপের খেলার কথা বলছেন, ওয়ার্ল্ড কাপ খেলার কথা, যে দ্য ক্রিকেট ইজ বিং
সবচেয়ে ড্যামেজ হচ্ছে এই জায়গাটায়। পাকিস্তান যাবে না ইন্ডিয়াতে খেলতে, ইন্ডিয়া যাবে না পাকিস্তানে খেলতে। তার মানে আপনার এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ছাড়া আফগানিস্তানে তো খেলার কোনো স্কোপই নাই। সো আপনি এখানে ছাড়া আর কোনো এই ওয়ার্ল্ড লেভেলের সিরিজ খেলতে গেলে নিউট্রাল ভেন্যু পাচ্ছেন না। আপনাকে বারে বারেই দুবাইতে যেতে হচ্ছে। আপনি দুবাইতে গিয়ে খেলতে পারেন, কিন্তু দ্য মোমেন্ট ইউ টেক দি ক্রিকেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, আপনার প্রিপারেশনটা কিন্তু ডিফারেন্ট। দুবাইয়ের উইকেট, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার উইকেট, বাংলাদেশের উইকেট ইজ ডিফারেন্ট। আপনি একটা টিমকে তৈরি করার জন্য এটা কিন্তু ইজ এ বিগ এফেক্ট কিন্তু অন দি টিম ম্যানেজমেন্ট। তো সেই জায়গায় যদি এখন সবসময় সবচেয়ে বড় ব্যাপার এই যে হাইব্রিড মডেল, এতে তো আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলেছে, বাকি টিমগুলোকে ট্রাভেল করতে হয়েছে। একটা বৈশ্বিক টুর্নামেন্টে একটা টিম এরকম ভাবে এই অ্যাডভান্টেজটা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে যেভাবে পেয়েছে সব জায়গায় পেয়েছে, তাদের একই জায়গায় ম্যাক্সিমাম খেলা। ইউ কান্ট হেল্প ইট, বিকজ আমরা যদি মোরালের কথাই বলি, ওনাদেরকে সবাই শুনতে হয় এবং ইউ হ্যাভ টু লিসেন টু দেম। তারা যেই পরিমাণ ডমিনেট করে সেই জায়গায় আমাদের দেশের কেউ প্রেসিডেন্ট থাকলে বা শ্রীলঙ্কান কেউ যদি আইসিসির প্রেসিডেন্ট হয়, স্টিল দে উইল বি কোয়াইট সিম্বলিক আমার মনে হয়। তো এখানে একটা কথা না বলে পারছি না, আমরা যদি এই যে মুস্তাফিজ যে যাচ্ছে আইপিএলে, See, it is encouraging in a sense. We all know যে রিসেন্ট সময় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিকলি যাই বলি না কেন একটু আন্ডার কারেন্টস আমরা ফিল করছি। অত আন্তরিকতা নাই দুই দেশের মধ্যে, বাট অবভিয়াসলি উই ওয়ান্ট যে যাতে করে গুড ফ্রেন্ডলি নেবারলি রিলেশন যেন থাকে ফর অল টাইমস টু কাম। ইন্ডিয়াতে যে তাকে ইনভাইট করলো, obviously Mustafiz is a big ambassador for Bangladesh. এইরকম সময় BCBও তাকে NOC দিয়েছে। So this all, I think this all goes to show the cricket which you said, you know, cricket can be a big এখানে Bangladesh board, cricket board can do things that will have an impact. আমিও মনে করি এখানে ইশতিয়াক ভাইয়ের সাথে আরেকটা কথা বলি, মুস্তাফিজ কিন্তু ইজ এ জেনুইন মেম্বার অফ বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম কিন্তু স্যাক্রিফাইস করেছে মুস্তাফিজকে, কারণটা হচ্ছে ডিপ্লোমেসি। কারণ আমরা দুবাইতে যে খেলাটা খেলছি এখানে মুস্তাফিজকে ছাড়া খেললাম, গিভিং এ ব্রেক, বাট আমরা হয়তো অনেকে অঙ্কটা করবো যে মুস্তাফিজ কিছু অর্থনৈতিকভাবে একটু কিছু লাভবান হবে, আমি ওইটা যাচ্ছি না। বাট যাচ্ছি হচ্ছে মুস্তাফিজকে বাংলাদেশ টিমকে স্যাক্রিফাইস করা হয়েছে, যেটা আগে করা হয় নাই। তাসকিনকে করি নাই, মুস্তাফিজকে আমি সাধুবাদ দিতে চাই বিসিবির প্রেসিডেন্টকে এবং দি ক্রিকেট অপারেশনকে, যে দে টুক এ বোল্ড ডিসিশন। রাইট, আপনি তো বলছেন যে বোল্ড ডিসিশন। এই ব্যাপারে যদি আমি একটু কাসার ভাই থেকে শুনি, বোল্ড ডিসিশন তো বটে, কিন্তু মুস্তাফিজ এর আগে আইপিএল এ খেলেছে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছে, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। কখনো মুস্তাফিজ খেলার কারণে সেই টিমকে বয়কট করো এরকম সিচুয়েশন তো হয়নি, কিন্তু এবার তো সেই সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ বয়কট দিল্লি ক্যাপিটালস এরকম তো চলছে মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে। ওয়েল, আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব বড় কোনো ইস্যু একটা হতে পারে। কারণটা হলো যে আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকটা জায়গায় আপনি উগ্র সমর্থক বলে এক ধরনের একটা আলট্রা সমর্থক এক ধরনের থাকে এটা। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা দিল্লি ক্যাপিটালস নিজে এটা সমস্যার সমাধানটা করতে পারবে। আর মুস্তাফিজ এবং সাকিব যে গিয়েছেন এখন খেলার জন্য, একটা বিষয় কিন্তু বাস্তবতার সঙ্গে মানতে হবে যে তারা কিন্তু ভ্যাকুয়াম একটা তৈরি হয়েছিল, সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য গিয়েছেন। কারণ আইপিএল যখন প্রথমে শুরু হয়েছিল তখন বাংলাদেশ থেকে একজন কাউকে কিন্তু আইপিএল নিলামে কিন্তু ওঠেনি। এখন যেহেতু আপনি বিদেশি ক্রিকেটার অনেকে চলে গিয়েছেন, সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই কারণে সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য তারা মুস্তাফিজকে ডেকেছে এবং সেখানে সাকিবকে ডেকেছে। ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ থেকে একজন ভালো প্লেয়ারকে ডেকে তারা আইপিএলটাকে অনেক বেশি একটা আপনার আরো গ্ল্যামারাইজ করার কোনো ধরনের চিন্তা তাদের মধ্যে ছিল। তারা একটা সমস্যা পড়েছিল, সেই সমস্যার সমাধান তারা এখন করছে, এদিকে মুস্তাফিজকে নিয়ে ওদিকে সাকিবকে নিয়ে। ইউ হ্যাভ টু এগ্রি, মুস্তাফিজ ছাড়াও কিন্তু প্লেয়ার যে পেত না তা কিন্তু না। আপনি যে বললেন যে কিছু এরকম উগ্র সমর্থক থাকে সব জায়গাতে, কিন্তু আমরা তো এই ঘটনা আইপিএল এ দেখেছি। মুম্বাই ইন্ডিয়ান্সে যখন হার্দিক পান্ডিয়া আসলো, তখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া ঠিক কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। মুস্তাফিজের ক্ষেত্রে এরকম কোনো কিছু না। আমি মনে করি যে এটা দিল্লি ক্যাপিটালস এই পুরো সমস্যার সমাধানটা করতে হবে। যেহেতু আপনি সমস্যাটা এসেছে কার কাছ থেকে? তাদের সমর্থকদের কাছ থেকে। এই সমর্থকরা তো আপনি দিল্লি ক্যাপিটালসকেই বিলংস করেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যার সমাধানটা দিল্লি ক্যাপিটালস নিজেই করতে পারবে। এবং আপনি যখনই দেখবেন যে মুস্তাফিজ একটা দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করবেন, আমার কাছে মনে হচ্ছে যে যারা এখন তাকে খেলানো না করছেন তারাই হাততালি দিবেন। সো অল ডিপেন্ডস অন পারফরমেন্স। সো আমরা আশা করছি যে মুস্তাফিজ যেহেতু সুযোগটা পেয়েছেন, তিনি যেন ভালোভাবে নিজেকে প্রমাণ করতে পারেন। এর আগেও তিনি করেছেন, তিনি আইপিএলে
যখনই তিনি আইপিএলটা যখন শুরু করেছিলেন 2016-তে, তখন দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিলেন। তারপরে কয়েকটা টানা আইপিএলে তিনি ছিলেন কিন্তু আপনি নিলামের সবচেয়ে তারকা একজন খেলোয়াড়। বাট মাঝখানে তার পারফরমেন্স একটু খারাপ হওয়ার কারণে অথবা অন্যান্য অনেক পরিস্থিতির কারণে দেখবেন যে তাকে হয়তো নেওয়া হয়নি, আর এবারও তাকে নেওয়া হয়নি। বাট যেহেতু এবার সুযোগটা এসেছে, এখন মুস্তাফিজের সামনে একটাই উপায়, সেটা হলো যে পারফরমেন্স করে প্রমাণ করে দেওয়া যে আপনার আইপিএল এর শুরুতে তাকে যে নিলামে নেওয়া হয়নি, দ্যাট ওয়াজ এ মিস্টেক ফ্রম আইপিএল। ইনফ্যাক্ট একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আমরা বিপিএল এ অনেককে দেখেছি 24 ঘন্টার ভেতরে আরেক দেশ থেকে খেলে এসে তারপরে বিপিএল এ খেলতে, আইপিএল এ আজ অব্দি হয় নাই। যদি কালকে মুস্তাফিজ মাঠে নামে তাহলে সেটা একটা রেকর্ড হবে আইপিএল এ, যে 24 ঘন্টার ভিতরে মুস্তাফিজ 2টো টি20 ম্যাচ খেলছেন, মানে সেটাও একটা রেকর্ড কিন্তু হয়ে যাবে। 3.5 ঘন্টার ম্যাচ তো, সো আমার মনে হয় না যে এখানে ফিটনেস বা অন্য কোনো বিষয় খুব একটা প্রবলেম হবে। না, জেট ল্যাগও থাকবে না, বাট তারপরেও ট্রাভেলিং একটা এক্সহশন তো থাকবেই। সো আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করবো, কিন্তু তার আগে আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন 71-এর মুখোমুখি। এই মুহূর্তে আমরা আরো একটা বিরতি নেব, কিছুক্ষণ পর ফিরে আসছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। 71-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। আমরা বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে আলোচনা আছি। মাঠে ক্রিকেট আছে, কিছুক্ষণ পরেই খেলা শুরু হচ্ছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ভেতরে। এই মুহূর্তে নিউজিল্যান্ড এ টিম বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ এ টিমের সাথে তাদের খেলা চলমান। সাউথ আফ্রিকা এমার্জিং টিম, তারাও খেলছে। মেয়েদের টিমের খেলাও চলমান রয়েছে। আবার একই সাথে আমরা দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের বেশ আনাগোনা এবং সেখানেও ঘটনা চলমান। সেই প্রসঙ্গে যদি আমরা আপনার কাছ থেকে এমএম কাছে একটু শুনি। খুবই দুঃখজনক, দুদকের পুরো অ্যাব্রিভিয়েশন কি? দুর্নীতি দমন কমিশন। দ্যাট মিনস আপনি যেখানে দুর্নীতি হয় বা দুর্নীতির গন্ধ রয়েছে সেটা তদন্ত করার জন্য কিন্তু এই কমিশনটা যায়। দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু দুর্নীতি হয়েছে, সেই কারণে তদন্ত করার জন্য এই কমিশনটা গিয়েছে। এবং দিস ইজ নট ফার্স্ট টাইম। এর আগে এপ্রিলেও কিন্তু গিয়েছিল, খুব সম্ভবত এপ্রিলের 15 তারিখে তারা গিয়েছিল এবং সেখানে 4-5 ঘন্টার মতো সব ফাইলগুলো তারা দেখেছে, করেছে এবং দ্বিতীয় দফা এটা তারা গিয়েছে। সো আমি মনে করি যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে, তাহলে এই দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন, যারা সেই সময় ক্রিকেট বোর্ডে ছিলেন, পরিচালক হিসেবে যারা ছিলেন, তাদের সবাইকে কিন্তু এই তদন্তের এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কারণ আপনি পরিচালক হিসেবে যদি যখন যে সময়টা থাকবেন এবং সেই সময়টাই যদি আপনার এই ধরনের দুর্নীতির কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটার দায় দায়িত্ব অবশ্যই তাদের সবাইকে নিতে হবে। সো আমি আশা করছি এবার যে দুর্নীতি দমন এর কমিশনের এবারের যে তদন্ত যেটা হচ্ছে, সেটা সত্যিকার অর্থেই ক্রিকেটের বা ক্রিকেট বোর্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিটা ওয়াইপ আউট করার জন্য যা যা ব্যবস্থা করা উচিত সেটার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যদি তারা তৈরি করতে পারে, তাহলে এই যে ক্রিকেটকে কেন্দ্র করে অনেকে যে ধান্দাবাজি করার এক ধরনের চিন্তা ভাবনা করে ফেলেছেন বা চলে এসেছেন, মনে করেছেন যে এখানে বোধহয় তারা জায়গিদার হয়ে গেছে। এক একজন 20 বছর, 25 বছর, 30 বছর ধরে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থাকার যে এক ধরনের মানে অবস্থান তৈরি করে ফেলেছেন, সেই জিনিসটা থেকে একটু ওয়াইপ আউট করতে হবে। আমি মনে করি যে এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আপনার নতুন যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা অবশ্যই যেন আগের গঠনতন্ত্র অনুযায়ী না হয় এবং এখানে এক ধরনের গঠনতন্ত্রে অবশ্যই একটা পরিবর্তন আনা উচিত। গঠনতন্ত্রে পরিবর্তন আনা উচিত এবং গঠনতন্ত্র পরিবর্তন করার জন্য কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু সেইখানে ক্লাবের বিরোধিতা আমরা দেখেছি এবং ক্লাব সব এক হয়ে গেল। সেটা বাংলাদেশ, আমি মনে করি যে সেটা ক্লাব এক হয়ে গেল। সেটা এই বোর্ড খুবই দুর্বল এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা কমিটি করবেন, সেই কমিটিতে যদি কারো কাছে আপনি পরাস্ত হয়ে যান অথবা কারো কাছ থেকে আপনি প্রতিবাদ আসার পরে সেটার যদি আপনি কাজ করতে না দেন, তাহলে তো আমি মনে করি যে আপনি যে তদন্ত কমিশন গঠন করেছিলেন বা যে গঠনতন্ত্র কমিটি গঠন করেছিলেন, দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি আগের গঠনতন্ত্র অনুযায়ী যদি আপনি নির্বাচন করেন, তাহলে ক্রিকেট বোর্ডে যে এত বছর সাংবৎসরিক ধরে যে ধরনের সমস্যা চলে আসছে, যে প্রবলেমগুলো তৈরি আসছে, সেই প্রবলেমগুলোই থেকে যাবে এবং আরও নতুন রূপে এই প্রবলেমগুলো তৈরি হবে। সো আপনাকে এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আমি মনে করি যে গঠনতন্ত্রে একটা পরিবর্তন আনা উচিত এবং সেখানে ফার্স্ট এবং ফরমোস্ট যে জিনিসটা হতে পারে সেটা হলো যে আগে যারা দুবার নির্বাচিত হয়েছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে, তারা যেন নির্বাচন করার সুযোগটা না পান। তাহলে আপনি দেখবেন যে এখানে নতুন সংগঠক আসবেন, কিন্তু যখনই আপনি এখানে দেখবেন যে এখানে আপনি বছরের পর বছর রাজত্ব করার জন্য বা পরিচালক হওয়ার জন্য এক ধরনের টেন্ডেন্সি নিয়ে বা টার্গেট নিয়ে যারা আসেন, তখনই এই ধরনের তারা এখানে একটা জায়গিরদারের মতো তৈরি করে ফেলেন। ক্রিকেট বোর্ড কারো জায়গিরদারের জায়গা না। এখানে আমি মনে করি যে সব ধরনের স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার যারা আছেন, সেই সংগঠকদের সুযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে ইমরোজ আহমেদ, আপনার কি মনে হয় যে নেক্সট ইলেকশন মানে প্রবাবলি বাংলাদেশে আমার ধারণা যে পিসিবির ইলেকশনটাই হতে যাচ্ছে, অন্য যে কোনো নির্বাচনের আগে এই নির্বাচনটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের চোখ আসলে থাকবে এই নির্বাচনের দিকে এবং সেই ক্ষেত্রে মানে
বিসিবিতে এখন যাই হচ্ছে সেটা আসলে নির্বাচন কেন্দ্রিক মুভমেন্ট চলমান, এরকমটাও আসলে আমরা শুনছি। অনেক পক্ষ অনেককে ম্যানেজ করার বিষয় সম্পর্কে আমরা আসলে শুনতে পাচ্ছি। গঠনতন্ত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটা নির্বাচনের আগে, এবং নির্বাচনটা কিরকম, কি ধরনের নির্বাচন আসলে হতো? ফাইন, দেখেন ফুটবল ফেডারেশনের ইলেকশনটা কিন্তু হয়ে গেছে, জি, এবং ফুটবল ফেডারেশন ইলেকশনের আগে ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রতেও কিছু কিছু অসংলগ্ন বলবো এবং কিছু অসামঞ্জস্য কিছু সমন্বয়ের অভাব আছে, বাট সেটা কিন্তু নতুন প্রেসিডেন্ট এসছেন এবং উনি করছেন, উনি কারেকশনটা করবেন। লাকিলি আমরা দুইজনই কিন্তু সার্চ কমিটির সদস্য ছিলাম, আমি আর কায়সার, এবং দুইজনই আমরা কিন্তু এই গঠনতন্ত্রগুলো নিয়ে অনেক কাজ করেছি। কিছুটা কাজ আমাদের বাকি এখনো আছে, যদি সরকারের সুযোগ থাকে আমরা জমা দিব। বিসিবির গঠনতন্ত্রের কথায় যদি আমরা আসি, সেখানে প্রথম ভুলটা আমার মনে হয় বিসিবি যেটা করেছে সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ কোনোদিন ডাইরেক্ট করতে পারে না যে আপনাদেরকে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তারা বসে আলোচনা করতে পারতো। দ্য ডিসিশন শুড হ্যাভ বিন ফ্রম দি বিসিবি, তাদের বোর্ড মিটিং থেকে, যে আমাদের এই জিনিসগুলো করা উচিত, যেটা নর্মালি হয়। যেটা গঠনতন্ত্রের কোনো জায়গায় অসামঞ্জস্য থাকলে সেটা কিভাবে করব আমরা, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত বোর্ডে। তার উপরে চাপিয়ে দেওয়ার থেকে যদি বোর্ড আলোচনা করতো তাহলে দে কুড ফাইন্ড আউট এ সলিউশন কিভাবে করব। আমি একটু শেষ করি, ফাইন, তাহলে বুঝতে পারবেন যেই কারণে ভুলটা হয়েছে, যে ইউ শুড হ্যাভ গন উইথ দ্য স্টেক হোল্ডারসদের সাথে মত বিনিময় করা উচিত ছিল, যে দিস আর দি অবজারভেশন বোর্ড ফিলস, আপনারা কি মনে করেন। তাদের থেকে ভিউ নেওয়ার কথা ছিল, তারা কিন্তু নেননি। না নেওয়াতে হয়েছে কি, আমাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, আমরা বসে যেটা ভালো মনে করেছি সেটা করেছি এবং আপনার উপরে চাপিয়ে দিলাম। অবভিয়াসলি পিপল উইল বি ডিজার্টেড। তারা ধরেন ঢাকার প্রিমিয়ার লিগ এবং ঢাকা লিগ যারা খেলেন, 100 কোটি টাকার উপরে তারা ইনভেস্ট করেন ফর দি গেম, তাদের তো স্টেক ইজ কোয়াইট হাই। আপনি তাদেরকে যদি ইগনোর করে বলেন আপনি, আমি আর ইশতিয়াক ভাই কোনো জায়গায় জড়িতই নাই, আমাদেরকেই আপনাকে কাউন্সিলরশিপ বেশি দিতে হবে, দ্যাটস এ রং ওয়ে অফ থিঙ্কিং। আপনাকে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে একটা ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে। এটা আপনি যে কোনো রকম ভাবেই উপর থেকে বলেন, নিচের থেকে বলেন, সাইড থেকে বলেন, ডাজন্ট ম্যাটার, বাট ইস্যু হচ্ছে যারা স্টেক হোল্ডার তাদেরকে আপনাকে কনসিডার করতে হবে। কনফিডেন্সে নিতে গেলেই তাদের সাথে মত বিনিময় করা উচিত ছিল। মত বিনিময় করলে তারা কিছু আলোচনার মাধ্যমে কিছু আপনাদেরকে সংস্কার প্রস্তাব দিতে পারতেন। সেটা দিলে কিন্তু তখন দেখতেন এটা অ্যাকসেপ্টেবিলিটিটা মেজরিটি নিয়ে নিতেন, যে আমাদের কথা অনুযায়ী হয়েছে। আপনার যদি কিছু বলারও থাকতো তাদেরকে বললে দে কুড বি কনভিন্স, বাট সেটা না করে আমরা একটা কমিটি করে দিলাম। কমিটিতে কারা সদস্য ছিলেন নাম বলতে চাই না, আপনারা খুঁজে বের করেন। যারা ক্রিকেটের সাথে জড়িত তাদের মধ্যে কয়জন ছিলেন, বাইরে কারা ছিলেন। ধরেন অনেকেই তো ক্রিকেট খেলেছেন, এখানে আপনি সম্মান রেখে বলছি, যারা আইন নিয়ে পড়াশোনা করেন, আইনের কনস্টিটিউশন স্পোর্টসের লেখার জন্য আইন বিশেষজ্ঞর প্রয়োজন নাই, বিকজ ইটস এ কাইন্ড অফ এ প্লেইং কন্ডিশন, এ রিফাইন কন্ডিশন, যে আপনি কিভাবে আপনার বোর্ডটা পরিচালনা করতে চান। সেইখানে আপনি তৈরি করার পরে একটা আইনের মতামত নিতে পারেন, যে এখানে আপনি কি জাতীয় আইনের কোনো জায়গায় পরিপন্থী কিছু হচ্ছে। ধরেন আপনি এখানে লিখলেন যে বিসিবি কোনো সিদ্ধান্ত দিলে আপনি কোনো কোর্টে যেতে পারবেন না, দ্যাটস এ দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। যে আপনি যে কোনো লোক যে কোনো বিচারের ক্ষিপ্ত হলে বা বিক্ষুব্ধ হলে, আমি ডিসস্যাটিসফাই, আই ক্যান গো টু দি কোর্ট, বাট আপনি যদি এটা বোর্ডের ওই কনস্টিটিউশন লিখে দেন এইটাই চূড়ান্ত, পারবেন না, তাহলে কিন্তু এটা আইনের কনফ্লিক্ট। এই জায়গায় তখন লয়ার যিনি থাকবেন উনি মতামত দিবেন যে এই জিনিসটা করা যাবে না, এটা ওই জায়গাটায় কনফ্লিক্ট হচ্ছে। এরকম অনেক ছোট ছোট অনেক জিনিসপত্র আছে। তো সেই জায়গাগুলোতে ধরেন এমপ্লয়মেন্টের জায়গায় যে কাকে আপনি স্যাক করবেন, কাকে রাখবেন, এইটার একটা তরিকা সরকারি আইনের ভিতরে আছে, সেই জায়গাটায় তার মতামত দরকার। আমি যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করি, আমি যদি এটা সম্বন্ধে ওয়াকিবল না থাকি, আমি এটা করার পরে দেয়ার কুড বি এ মিস্টেক। তার জন্য আপনি করার পরে আপনি কিন্তু এটা লয়ারের ওপিনিয়ন নিতে পারেন, কিন্তু আপনি দেখা গেল আধিক্য হচ্ছে লয়ারের। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, তারা হয়তো বা ক্রিকেটার অনেক বেশি জানেন, অনেক কিছু জানেন, বাট অ্যাপারেন্টলি ইট লুকস লাইক স্টেক হোল্ডারদের মধ্যে কেউ নাই, শুধু নাজমুল আবেদিন, ফাহিম ভাই ছিলেন। অন্য যারা ছিলেন তাদের ইনভলভমেন্ট ইন দি ক্রিকেট অর দি স্পোর্টস ফর হাউ লং, কতটা আপনি এটা যদি না বুঝতে পারেন, আই এম সরি, অনেকে হয়তো বা ক্ষিপ্ত হবেন আমার এই কথায়, বাট এটা বলতে আমার বাধ্য হলাম। অনেকেই আছে আমরা নিজেকে অনেক পরিপক্ক মনে করছি, অনেকে আছে আমরা অনেক অভিজ্ঞ মনে করি, আসলে কিন্তু এটা সঠিক না। একেবারে ওই জায়গাটাই একটু ভুল হয়েছে, এবং সেটা যদি একবার যেহেতু রিজেক্ট হয়েছে, এটা রিফাইন না হলে,
এটা বসে মতামত দিয়ে কথা না বললে আপনি ইউ ক্যানট চেঞ্জ এনিথিং। এর আগেও আমরা বিসিবি আপনি কি এক্সপেক্ট করছেন ইলেকশনের আগে হবে সেটা, নাকি পুরনো গঠনতন্ত্রে আসলে বিসিবি ইলেকশন হতে যাচ্ছে? আমার কাছে মনে হয় সরকারের একটা নির্দেশনা প্রয়োজন। যে কোনো সময় সরকার, দিস ইজ এ মানে বিরাট একটা আমাদের ইন্ডাস্ট্রি। মানে ক্রিকেটকে আপনি শুধু ক্রিকেট দেখেন না, ক্রিকেট কিন্তু ক্রিকেট বোর্ড প্রায় 750 মানুষকে বেতন দেয় প্লেয়ারদের সহ। ইটস অ্যান ইন্ডাস্ট্রি। তার সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ যদি আপনি হিসাব করেন, প্রচুর লোক এটাতে ইনভলভ। এটার যে কোনো রকমের একটা ক্ষতি হওয়া মানে আমাদের আশুলিয়াতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন কোনো গোলমাল হয়, আমরা যেরকম কনসার্ন হয়ে যাই আমাদের বিদেশের বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, উই শুড অল বি কনসার্ন লাইক দ্যাট, যে ক্রিকেট এবং ফুটবল এবং বড় খেলাগুলোতে এরকম কিছু একটা অঘটন হলে ইটস এফেক্টিং আওয়ার ইকোনমি অলসো। এটা কিন্তু মানুষকে বুঝতে হবে, ইটস নট জাস্ট এ গেম। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় সরকারের সুস্পষ্টভাবে নীতি নির্ধারণ করতে হবে। একেবারে স্পষ্ট আপনার কথা। সময় একেবারে শেষের পথে। ইশতিয়াক আহমেদ, আপনার থেকে শুনতে চাই, মানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের সাবেক ক্রিকেটারদের বোর্ডে পার্টিসিপেশন, সেক্ষেত্রে আমাদের এক্স ক্যাপ্টেনরা বোর্ডে অনেকে বোর্ড পরিচালক হয়েছেন, এবং সেইটা নিয়েও যারা আসলে ক্লাব পরিচালনা করেন সেই জায়গাটাতে এক ধরনের যে দ্বন্দ্বের জায়গা, সেরকম একটা বিষয় সেটার বিভিন্ন সময় সামনে এসছেও। এর ভেতরে তামিম ইকবাল বোর্ডে আসবেন কি আসবেন না, সেই ধরনের একটা আলোচনাও আসলে রয়েছে, যে তিনি বোর্ডে নির্বাচন করবে কিনা, বোর্ডে তিনি আসতে চান কিনা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, মানে এক্স ক্রিকেটারদের বোর্ডে পার্টিসিপেশন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন, আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশনটা আছে, এক সময় আমারও সৌভাগ্য হয়েছিল টু গেট ইনভলভ উইথ দি ক্রিকেট অ্যাফেয়ার্স অফ বিসিবি, এবং কিছু সামান্য সময়ের জন্য আমাকে টাস্ক ফোর্সে দেওয়া হয়েছিল টু লুক ইনটু দি কনস্টিটিউশন অ্যান্ড প্রেজেন্ট ইট ইন আ ক্রিকেট ফ্রেন্ডলি ম্যানার ওয়ে। তো যে জিনিসটা আমার মনে হয় আমরা জোর দিয়েছিলাম যে যোগ্যতা, যারা বোর্ড মেম্বার্স হবেন, এবং অবভিয়াসলি এর মধ্যে ডিসেন্ট্রালাইজেশনেরও কিছু ব্যাপার স্যাপার ছিল, যে যারা ডিভিশন লেভেলে যারা রিপ্রেজেন্ট করবেন বিসিবিকে, whosoever is involved in the capacity of directors or members, whatever, they should have some criterions, qualifications, শিক্ষাগতা যোগ্যতা, organizing abilities, playing experience, 3 major considerations. So আমি মনে করি যে কেউ হোক না কেন, প্রথমত এই 3টা জিনিস গুরুত্ব দেওয়া উচিত। বি তামিম ইকবাল, whosoever, you know, experience is also something. এখন আরেকটা জিনিস না বললেই নয়, যে a cricket-friendly constitution can only happen if political influence. I know I'm probably talking like an idiot. And political influence ছাড়া you're talking sense. কোনো সময় চিন্তাও করতে পারি না আমরা। এখন if you look at the other way, political influence মানে obviously Awami League, BNP, 2 major. Who are the clubs who represent Awami League and BNP? Awani and Mon Sporting. কারো আস্পর্ধা আছে যে এই 2 ক্লাব ছাড়া কোনো প্রেসিডেন্ট যদি হয়, obviously they will have to be members or representatives of these 2 clubs. তাহলে কোথায় এখন আইসিসির মনে একটা ইয়ে আছে, some sort of a guideline or some sort of a message that cricket should be above, or no political affiliation. না, সেটা তো আইসিসি বলে দেয় কোন রকমের পলিটিক্যাল। আমরা কি ওই জিনিসটা হচ্ছে যে কোনো ফেডারেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশনের রুলস হচ্ছে নো ইন্টারফেয়ারেন্স বাই দ্য গভর্নমেন্ট। But on the other side, Fahim, I have to admit যে আজকে ক্রিকেট যে পর্যায়ে এসছে, obviously Awani and Mon Sporting have big roles to play. হ্যাঁ, তাদের কারণে এসছে। কিন্তু একটা পর্যায়ে এসে you have to strike a balance. You know, we need to go forward. we have to think out of the box, এবং গন্ডির মধ্যে থেকে চিন্তা করলে ক্রিকেট কোথাও কোনো না, মানে একই চেহারার লোক যেন 30 বছর ধরে বারবার যেন না। ভাই মিস্টার সাথে একটু জাস্ট কি বলবো, 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ড না 5 সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের জাতীয় দল সিলেকশনেও যে কোনো খেলায় দিস 2 ক্লাব ইনফ্লুয়েন্সেস। আমার ক্লাবের লোক কম নেওয়া হয়েছে, মোহামেডান ক্লাবের বেশি নেওয়া হয়েছে, মোহামেডান কম নেওয়া হয়েছে, আবানির বেশি নেওয়া হয়েছে। দ্যাটস এ আনফরচুনেট সিচুয়েশন, এবং সেটা বেরোতেও পারছি না আমরা, এবং এটাতে বেরোতে পারবো না, বিকজ আমরা সবসময় পরগাছা হিসাবেই কিন্তু বাঁচার চেষ্টা করি, নিজে গাছ হওয়ার চেষ্টা করি না। সো আমরা যখনই করি, আমরা যেরকম ক্রিকেটের কথা যদি ধরি, ফাইন, একটা দলে
বাংলাদেশ টিমের 12 জন প্লেয়ার কিভাবে খেলে, Right. ইউ ডোন্ট হ্যাভ এই কম্পিটিশন ইন প্রসঙ্গে দিল্লি। আমরা দরকার হয় আরেকদিন আলোচনায় বসবো, এই টেবিলে আমরা বসবো। অসংখ্য ধন্যবাদ এম কাসের, অসংখ্য ধন্যবাদ ইমরোজ আহমেদ এবং ইশতিয়াক আহমেদ, একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবারও সামনে আলোচনার সুযোগ তো হবেই। ফুটবল নিয়ে আসলে কথাই হয়নি। সো বাংলাদেশ দল মাঠে নামছে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা, বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা। যারা সাথে ছিলেন ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই কথা হবে।